নরমাল ডিস্ট্রিবিউশনটা? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত দিয়েছে, ওখান থেকে একটু নেন, হ্যাঁ? ওকে, আমি এখন শুরু করি। আমাকে একটু চেক করে বলেন হাসিদ, আপনাদের গ্রুপে নরমাল ডিস্ট্রিবিউশনে সবকিছু দেওয়া হয়েছে না? আচ্ছা, আমিই দেখতেছি, দাঁড়ান একটা মিনিট, দেখে জানাচ্ছি। হ্যাঁ, এই যে টেবিলগুলো দেওয়া আছে, নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিলও আছে, পিডিএফ ফাইল, ডক ফাইলটাও আছে, এগুলাই। হ্যাঁ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওইটার মধ্যে সব আছে একসাথে। মানে আমাদের যে বিএলসি তে যে বাইনোমিয়াল আর পয়জনটা আছে ওইটাও আছে, নরমাল ডিস্ট্রিবিউশনটাও আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন হাইপোথিসিস টেস্টিং। এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, হাইপোথিসিস টেস্টিং অথবা টেস্ট অফ হাইপোথিসিস। ওকে, এখন এখানে মানে চ্যাপ্টারের নামটা থেকেই বোঝা যাচ্ছে কোনো কিছু টেস্ট করা হয়। তো কি টেস্ট করা হয়? হাইপোথিসিস টেস্ট করা হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে হাইপোথিসিসটা কি। হাইপোথিসিস হচ্ছে কোনো একটা ক্লেম বা স্টেটমেন্ট। হ্যাঁ, কেউ কোনো একটা কিছু গেস করলো, ধারণা করলো। তো তাহলে কেউ একজন একটা কিছু ধারণা করলো, সেটাকে টেস্ট করাই হচ্ছে আমরা কি বোঝাচ্ছি, হাইপোথিসিস টেস্টিং। আচ্ছা, এখন আমরা এখানে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কি টেস্ট করব? তো বিভিন্ন ধরনের টেস্ট আছে, যার মধ্যে আমরা শুধু একটা টেস্টই শিখবো, সেটা হচ্ছে মিন টেস্ট, মানে গড়ের টেস্ট। তো গড়ের টেস্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আচ্ছা, সাপোজ আপনাদের ক্লাসের টোটাল ৪৫ জন, ফর এক্সাম্পল ৪৫ জন স্টুডেন্ট আছে, ধরলাম এটা আমার পপুলেশন সাইজ, এটা বোঝার জন্য ইজি হবে বুঝতে। তো আমি ধরেন আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের স্টুডেন্টদের বয়সের গড় কত। আপনারা ক্লেম করলেন বা আপনার স্টেটমেন্ট দিলেন যে আপনাদের ক্লাসের স্টুডেন্টদের বয়সের গড় হতে 22। এখন আপনারা যে কথাটা বলছেন এটা সত্যি নাকি মিথ্যা, সেটা আমি চাইলে আমার মতো করে জাস্টিফাই বা ভেরিফাই করতে পারি। কিভাবে ভেরিফাই করতে পারি? আপনাদের এই যে টোটাল স্টুডেন্ট আছে 45 জন, এখান থেকে হয়তো আমি 10 জনকে র্যান্ডমলি সিলেক্ট করলাম। এই 10 জনের বয়সের বেসিসে আমার কিছু ইনফরমেশন দরকার, সেগুলো বের করে একটা ফর্মুলা আছে, সেখানে আমি রেজাল্টগুলোকে দিয়ে ওটা ক্যালকুলেট করতে পারি। তো এই ক্যালকুলেশন থেকে আমি বুঝতে পারবো যে আপনারা যেটা ক্লেম করেছেন আর আমি যে স্যাম্পলটা নিয়েছি এখান থেকে যে গড়টা পেলাম, এই দুইটা অ্যাকচুয়ালি সমান কিনা। দ্যাট মিনস আপনারা যেটা ক্লেম করেছেন সেটা কি সত্যি নাকি মিথ্যা, সেটা আমি আমার স্যাম্পল ডেটার এভিডেন্স এবং হচ্ছে প্রবাবিলিটি থিওরির মাধ্যমে, হ্যাঁ, আমি বলতে পারবো যে হ্যাঁ আপনারা এটা সত্যি বলেছেন, অথবা বলবো যে আপনারা মিথ্যা বলেছেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন এখানে আমরা কি করতে যাচ্ছি? জি ম্যাম। ঠিক আছে, পপুলেশনের মিনের সম্পর্কে যদি কোনো অ্যাজাম্পশন থাকে বা কোনো ধারণা থাকে, তাহলে সেটা সত্যি নাকি মিথ্যা সেটা স্যাম্পল ডাটার বেসিসে জাস্টিফাই করাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এটা আমি মিনের জন্য বললাম, এরকম ভ্যারিয়েন্সও টেস্ট করা যায়, কোরিলেশন রিগ্রেশন আপনারা যে পড়েছেন সেগুলোও জাস্টিফাই বা টেস্ট করা যায়। তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে যেগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি। সো এটা এই চ্যাপ্টারের কাজই হচ্ছে কেউ কোনো কিছু ক্লেম করলে সেটা সত্যি নাকি মিথ্যা সেটা জাস্টিফাই করা। ওকে, আচ্ছা, এখন আসেন, দেখেন এখানে লেখাই আছে হাইপোথিসিস কি। হাইপোথিসিস ইজ সাম স্টেটমেন্ট অ্যাবাউট আ পপুলেশন which we want to verify on the basis of information available from a sample. পপুলেশন সম্পর্কে একটা স্টেটমেন্ট যেটা কিনা আমরা ভেরিফাই করতে চাই স্যাম্পল ডাটার বেসিসে। ওকে, তো একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন মিন মান্থলি ইনকাম ফর সিস্টেম অ্যানালাইসিস ইজ আপনার $6,325। তো এটা ধরেন মানে কেউ একজন ক্লেম করতে পারে, তো চাইলে আমরা এটাকে জাস্টিফাই করতে পারি স্যাম্পল ডাটার বেসিসে। তাহলে এই যে স্টেটমেন্ট আছে এটা একটা হাইপোথিসিস। এবার আসেন হাইপোথিসিস টেস্টিং কি।
a procedure based on sample evidence and probability theory। তার মানে আমাদের এখানে স্যাম্পলের ডেটা লাগে এবং প্রবাবিলিটি থিওরির কনসেপ্ট লাগে। এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, ডিটারমিনটা রিজেক্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত না। ঠিক আছে, হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করব নাকি করব না সেটা আমরা ডিসিশন নিতে পারি স্যাম্পল এভিডেন্স এবং প্রবাবিলিটি থিওরির মাধ্যমে। এবার আসেন হাইপোথিসিস টেস্টিং এ কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করে টেস্টটা করতে হয়। 1 নম্বর স্টেপে দেখেন লেখা আছে স্টেট নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আগে বুঝতে হবে নাল এবং অল্টারনেটিভটা কি। আচ্ছা, আমি আগে একটু বলে দেই, হঠাৎ করে দেখলে চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হতে পারে, অনেক ডিফারেন্ট কিছু মনে হতে পারে। অ্যাকচুয়ালি এটার ম্যাথগুলা খুবই সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ। যত যা যা পড়েছেন সবগুলোর মধ্যে এই চ্যাপ্টারের ম্যাথ সবচেয়ে সহজ। সো ভয় পাওয়ার কিছু নেই, প্রথমে একটু কনসেপ্টটা একটু নতুন লাগতে পারে, বাট ম্যাথগুলো দেখলে দেখবেন যে একদম সহজ। তো যেমন এই যে ফার্স্ট স্টেপে বলা হয়েছে নাল হাইপোথিসিস আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ডিফাইন করতে হবে। তো কিভাবে ডিফাইন করা হয়, আপনারা ধরেন আমি একটু আগে বললেন যে ফর এক্সাম্পল আপনাদের ক্লাসের বয়সের গড় আপনারা গেস করে বলেন 22। আচ্ছা, তাহলে এই যে 22 বললেন এটা সত্যি নাকি মিথ্যা এটা আমি জাস্টিফাই করব। তাহলে আমি নাল হাইপোথিসিস ডিফাইন করতে পারি যে পপুলেশন মিনটা আসলেই 22, তাহলে অল্টারনেটিভ হবে যে 22 না। তার মানে দেখেন আমি একটু এখানে একটা এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমি এই ম্যাথটা পরে রিপিট করব, জাস্ট একটু আমি সহজভাবে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি যে নাল আর অল্টারনেটিভটা কি। নালে হচ্ছে যে আপনি বলেছেন 22, তাহলে আমি এখানে লিখবো মিউ ইকুয়ালস টু 22, আর অল্টারনেটিভটা কি নট ইকুয়ালস টু 22। তার মানে নাল আর অল্টারনেটিভ কিন্তু কঠিন কিছু না, যে এই ভ্যালুটার সাপেক্ষে আমরা টেস্ট করতে চাই বা জাস্টিফাই করতে চাই, নালে আমাকে ধরতে হয় ভ্যালুটা ঠিক আছে, দ্যাট মিন সমান ধরে নিই যে ওই ভ্যালুটাই হবে, আর অল্টারনেটিভে ধরি হচ্ছে তার অপোজিটটা। নাল আর অল্টারনেটিভ কি ক্লিয়ার? হাইপোথিসিস, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস এই দুই জায়গায় কারো প্রবলেম আছে? না ম্যাম। ওকে, এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, সিলেক্ট আ লেভেল অফ সিগনিফিক্যান্স। আচ্ছা, লেভেল অফ সিগনিফিক্যান্সটা কি তাহলে এটা বুঝতে হবে। লেভেল অফ সিগনিফিক্যান্সটা হচ্ছে একটা প্রিডিফাইন পার্সেন্টেজ অফ এরর, প্রিডিফাইন পার্সেন্টেজ অফ এরর যেটা কিনা টেস্টের মধ্যে অ্যালাউ করা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পার্সেন্টেজ অফ এরর বলতে কি বোঝায়? ধরেন আপনারা বললেন আর কি যে আপনাদের ক্লাসের স্টুডেন্টদের বয়সের গড় 22। এখন ধরেন একটা সাম থেকে পেলাম এটা হচ্ছে ফর এক্সাম্পল 21.7। এখন 21.7 আর 22-এর মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না। হ্যাঁ, তাহলে এখন আমরা যখন একটা টেস্ট করি একটা পার্সেন্টেজ অফ এরর কনসিডার করা হয়, মিন্স পপুলেশন মিন যেটা বলা আছে, হ্যাঁ, আমার স্যাম্পল থেকে মিনটা তার থেকে কিছুটা ছোট বা কিছুটা বড় হলে আমি বলবো আমার পপুলেশন মিন ওইটাই। ধরেন আমি যেমন বললাম 21.7, তার মানে এটার সাথে 22 এর কিন্তু তেমন একটা পার্থক্য নাই। তাহলে আমি ধরে নিতে পারি আপনারা যেটা বলছেন সেটা সত্যি। তাহলে এটা কতটুকু পরিমাণ আমি অ্যালাউ করব, কতটুকু এরর অ্যালাউ করব, সেটাই হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। অনেক সময় দেখবেন আমরা যখন মেডিসিন কনজিউম করি বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টস কিন্তু লেখা থাকে। হ্যাঁ, ধরেন কোন একটা মেডিসিনের গায়ে লেখা আছে যে ফর এক্সাম্পল যে 97% এফেক্টিভ, 3% এর ক্ষেত্রে হয়তো বা অ্যালার্জেটিক রিঅ্যাকশন দেখা দিতে পারে, ইফেক্ট বা 2% এর ক্ষেত্রে হয়তো বা আপনার বিভিন্ন ধরনের কি বলে সিমটম দেখা যায়। এই যে দেখেন তাদের ওই মেডিসিনটাতেও কিন্তু এরর আছে। হ্যাঁ, এরর থাকার পরে কিন্তু মেডিসিনটা বাজারে চলছে। তাহলে সিমিলার ওয়েতে মানে দেখেন মেডিসিনটা 100% ইফেক্টিভ কিন্তু না, কিছু জায়গায় এরর আছে। তো সিমিলার ওয়েতে আমরা যখন টেস্ট করি একদম এক্স্যাক্টলি পপুলেশনের সমান না হলেও যদি তার আশেপাশে হয়, আমরা মানে স্যাম্পল ডাটা থেকে যে রেজাল্টটা পাই সেটা যদি পপুলেশনের আশেপাশে হয়, তাহলে কতটুকু আশেপাশে হয় সেটা আমি ডিফাইন করছি লেভেল অফ সিগনিফিক্যান্স থেকে। তাহলে ওইটুকুর মধ্যে হলে আমি ধরে আমি যেটা পেয়েছি সেটা পপুলেশনের ওই ভ্যালুটাকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে লেভেল অফ সিগনিফিক্যান্সটা কি ক্লিয়ার?
আমার টেস্টে আমি কতটুকু এরর অ্যালাউ করব সেটাই হচ্ছে আমার ওই টেস্টের জন্য লেভেল অফ সিগনিফিকেন্স। এটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এবার আসেন লেভেল অফ সিগনিফিকেন্সের আপনাদের তেমন কোনো কাজ নাই। এটা কি হয়, নর্মালি আমরা যে টেস্টগুলো করি এখানে কয়েকটা মানে ফিক্সড কিছু পার্সেন্টেজ থাকে যেটা আমরা ধরে নেই। খুব পপুলারলি ইউজ হয় হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 5% এরর কনসিডার করে। আর খুব বেশি আপনি যদি রিজিড থাকেন যে না পপুলেশনটার যে মিন গেস করছি সেটার আশেপাশেই হতে হবে, খুব বেশি কাছে থাকতে হবে, সেক্ষেত্রে 1% ধরা হয়। তাহলে 1%, 5%, 10% এগুলো খুব কমনলি ইউজ, পপুলার হচ্ছে 5%। এটাও আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, নর্মালি না থাকলে আপনি যে কোনোটা ধরে নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে স্টেপ 2, হয় যার মধ্যে সবচেয়ে। স্টেপ 3 তে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এটা কি, এখানে একটা ফাংশন বা ফর্মুলা আছে। আপনার কিছু ইনফরমেশন মানে পপুলেশনের মিন তো একটা টেস্ট করতে বলেই, স্যাম্পল ডাটার বেসিসে কিছু ইনফরমেশন বের করতে হয়, করে রেজাল্ট গুলাকে এখানে একটা ফর্মুলা থেকে এখানে বসায় একটা রেজাল্ট মানে এটার ফাইন্ডিংসটা বের করতে হয়। তো টেস্ট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে আমরা এখানে দুই ধরনের টেস্ট স্ট্যাটিস্টিক শিখবো, আরো অনেকগুলি আছে যেগুলো এখানে নাই, দুইটা শিখবো। একটাকে বলা হয় হচ্ছে টি টেস্ট স্ট্যাটিস্টিক, আর একটা নাম হচ্ছে জেড টেস্ট স্ট্যাটিস্টিক। দুইটা নাম আবারও রিপিট করছি, টি টেস্ট স্ট্যাটিস্টিক আর একটা নাম হচ্ছে জেড টেস্ট স্ট্যাটিস্টিক। এই দুইটাই আমরা এখানে শিখবো। এটাও খুব সহজ, কঠিন কিছু না। জাস্ট আমি আমি এখানে একটু ফর্মুলাটা যদি একটু দেখায় দিই। এই যে এখানে একটা দেখেন ফাংশন লেখা আছে, টি ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ বাই এস বাই রুট ওভার এন। এটাকে বলা হয় টি টেস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এটা টি টেস্ট স্ট্যাটিস্টিক। এইটার মতো একদম সিমিলার ওয়েতে আরেকটা ফর্মুলা লেখা যায়, সেটাকে বলা হয় জেড। এই যে জাস্ট পার্থক্য হচ্ছে ওখানে এই সিগমার জায়গায় এস আছে, এখানে হচ্ছে সিগমা। সিগমাকে আমরা বলি পপুলেশন ভ্যারিয়েন্স আর এস হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো এই দুইটার ক্যালকুলেশনই করা হয় হচ্ছে 3 নাম্বার স্টেপে। ওকে, এটা এখানে কারো কনফিউশন আছে 3 নাম্বার স্টেপে? এই জায়গাটায় কারো প্রবলেম আছে? কখন কোনটা ইউজ করতে হয় সেটা আমি পরে বলবো। ঠিক আছে, আর এরপরে যে নাম্বার এই জায়গাটা যদি আমি বলি, এখানে আমাদেরকে কি করতে হয়, যে 3 নাম্বার স্টেপে একটা রেজাল্ট আসে, এই রেজাল্টটাকে একটা প্রি ডিফাইন ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হয়। তো যদি 3 নাম্বার স্টেপের রেজাল্টটা প্রি ডিফাইন ভ্যালু থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে হয়, আর যদি এটা ছোট হয় তাহলে একসেপ্ট করতে হয়। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন এইটুকু? জি ম্যাম। আচ্ছা, একটা মিনিট একটু টাইম নিচ্ছে, 1 মিনিট। আচ্ছা, তো আবারও বলছি একটু দেখেন, 3 নাম্বার স্টেপে একটা রেজাল্ট আসে, এই রেজাল্টটাকে একটা মানে প্রি ডিফাইন বা ফিক্সড একটা ভ্যালু থাকবে, ওটার সাথে কম্পেয়ার করবেন। তো কম্পেয়ার করে যদি 3 নাম্বারের ভ্যালুটা ওই ভ্যালুটা থেকে বড় আসে, তখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হয়, আর যদি ছোট আসে তাহলে একসেপ্ট করতে হয়। এই হচ্ছে আমাদের সামারি। ম্যাথগুলা খুবই সহজ, ম্যাথ দেখলে দেখবেন যে মানে স্টেপ কিছুই না। আমি একটু ম্যাথে যাব। আচ্ছা, ফার্স্টে আমি এই ম্যাথটা দেখাবো। এই ম্যাথটা আগে ডিসকাস করব, এটা বুঝতে ইজি হবে, বাকিগুলো পরে দেখাচ্ছি। এখানে কি বলছে, মিন লাইফ টাইম অফ আ স্যাম্পল অফ 100
tube lights produced by a company is 1580 hours and the population standard deviation is 90 hours. আচ্ছা, কি বলা হয়েছে? 100 সাইজের একটা টিউবলাইটের স্যাম্পলের গড় লাইফ টাইম পাওয়া গিয়েছে 1580 ঘন্টা এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 90 আওয়ার্স। আপনাকে কোয়েশ্চেন কি করেছে? টেস্ট দ্য হাইপোথিসিস এট দ্য 5% লেভেল অফ সিগনিফিকেন্স দ্যাট দ্য মিন অফ দ্য টিউবস প্রডিউসড বাই দ্য কোম্পানি ইজ 1550 আওয়ার্স। 5% এরর কনসিডার করে টেস্ট করেন যে টিউবলাইট গুলার গড় লাইফ টাইম হচ্ছে 1550 ঘন্টা। তার মানে অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি তো একটা স্যাম্পল নিয়েছেন 100 সাইজের, যেটার মিন লাইফ টাইম আসছে 1580 ঘন্টা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 90 আওয়ার্স। এখন আপনাকে বলেছে এই স্যাম্পলটা আসলে যেই পপুলেশন থেকে নেওয়া হয়েছে, পপুলেশন বলতে কি বোঝাচ্ছে? যে ওই কোম্পানি তো আর 100টা টিউবলাইটই প্রডিউস করে না, অনেক টিউবলাইট প্রডিউস করে। তাহলে এই 100টা টিউবলাইট যেই টিউবলাইট গুলো থেকে নেওয়া হয়েছে সেই টিউবলাইট গুলার পপুলেশন মিন যে 1550 হবে সেটা আপনাকে জাস্টিফাই করতে বলছে। খেয়াল করে দেখেন, আপনি স্যাম্পল থেকে পেয়েছেন 1580, বাট আপনাকে টেস্ট করতে বলছে 1550 এর সাথে। তাই এই দুইটার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। কত আওয়ারের পার্থক্য আছে? 1580 আর 1550 কত আওয়ারের পার্থক্য? 30 আওয়ার। 30 আওয়ার্স স্যার। তাহলে এই যে ডিফারেন্সটা 30 আওয়ার, সেটা 5% এরর কনসিডার করলেও কি বড় একটা পার্থক্য দেখাচ্ছে কিনা সেটাই কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে। তাহলে আপনার কাজ হচ্ছে কি, যে দেখেন এই কোশ্চেনের বেসিসে নাল এবং অল্টারনেটিভ, এইচ নটটা হচ্ছে নাল হাইপোথিসিস, এইচ ওয়ান হচ্ছে অল্টারনেটিভ। নালে অলওয়েজ আপনাকে ইকুয়াল ধরতে হবে, যেটা সাপেক্ষে টেস্ট করতে বলবে সেটা সমান ধরতে হবে। তাহলে এখানে ধরে নিয়েছে মিনটা 1550 হবে, মিউ ইকুয়ালস টু 1550। আর অল্টারনেটিভে কি ধরা হয়েছে? মিউ নট ইকুয়ালস টু 1550। ঠিক তার উল্টা ঘটনা, ঠিক আছে, নালের উল্টা। এবার আসেন, এই কোশ্চেনটাতে আপনাকে যদি বলতো 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টেস্ট করেন যে টিউবলাইট গুলার মিন লাইফ টাইম 1550 থেকে বেশি কিনা, এখানে 1550 কিনা টেস্ট করতে বলছে। কিন্তু যদি বলতো 1550 থেকে বেশি কিনা, এরকম যদি কোশ্চেনটা হতো তাহলে এই অল্টারনেটিভে নট ইকুয়াল সাইনের জায়গায় গ্রেটার দেন সাইনটা ইউজ করতে হতো। কি বলেছি বলেন তো? কেউ একজন রিপিট করেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। যদি 1550 এর চেয়ে যদি বেশি চাইতো, যদি ম্যাম, যদি মিন যেটা বলছে যে প্রডিউস বাই দ্য কোম্পানি ইজ দ্য 1550 আওয়ার্স, এটা যদি বেশি চাইতো তাহলে এখানে ইকুয়াল আনইকুয়ালের জায়গায় গ্রেটার দেন চিহ্ন দেওয়ার কথা। গ্রেটার দেন চিহ্ন হতো। নালে মাথায় রাখবেন, আপনারা যে ম্যাথগুলো করছেন এটা কিন্তু অনেক ধরনের ম্যাথ আছে, হ্যাঁ, আমি তো সব করাচ্ছি না। আপনারা যে ম্যাথগুলো করবেন এখানে সব জায়গায় নালে কিন্তু ইকুয়াল ধরতে হয়, হ্যাঁ। আর অল্টারনেটিভে 3 ধরনের সাইন আসে। যদি সমান কিনা টেস্ট করতে বলে তাহলে নট ইকুয়াল সাইন আসে, যদি বড় কিনা বলে তাহলে গ্রেটার দেন সাইন আসে, আর যদি ছোট কিনা বলে তাহলে লেস দেন সাইন আসে। ঠিক আছে, 3টা জায়গাতেই নালে ইকুয়াল সাইন আসবে, অল্টারনেটিভে আসবে হচ্ছে হয় নট ইকুয়াল, হয় লেস দেন, না হয় গ্রেটার দেন। ক্লিয়ার এতটুকু? এই জায়গায় আর কোনো কোশ্চেন আছে? ওকে, এরপর আসেন সেকেন্ড স্টেপে, লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে দেওয়াই আছে 5%। তার মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স যদি বোঝায়, আমরা এখানে লেভেল অফ সিগনিফিকেন্সকে অনেক জায়গায় দেখবেন আলফা দিয়ে ডিনোট করা হয়। তাহলে আলফার মান হচ্ছে 0.05, 5% মানে 0.05। ওকে, এরপর আসেন এখানে যে ডেটাটা আছে, মানে যে ইনফরমেশন গুলো আছে, এখানে স্যাম্পল সাইজ কত? স্যাম্পল সাইজ 100 না? জি ম্যাম। 100। তো এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যাম্পল সাইজ যদি 30 থেকে বড় হয় তাহলে আমাকে জেড টেস্ট ইউজ করতে হবে, আর স্যাম্পল সাইজ যদি 30 থেকে ছোট হয় তাহলে টি টেস্ট করতে হবে।
যেহেতু 130 থেকে বড়, এই জন্য এখানে z টেস্ট হয়েছে, দেখেন z দিয়ে করা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে যেটা নাই সেটা নেবেন, সেটা হচ্ছে এই ফর্মুলাতে অলওয়েজ মডুলাস ইউজ করবেন, মডুলাস। ঠিক আছে, এখানে মডুলাস দিয়ে করে নাই, বাট আপনারা কি দিয়ে করবেন? মডুলাস দিয়ে করবেন। ঠিক আছে, দরকার হলে স্ক্রিনশট রেখে দেন, জায়গাটা যাতে মডুলাস দিতে ভুল না হয়। রিজন কি সেটা একটু পরে বলবো। মডুলাস দিয়ে করবেন। আচ্ছা, এখন এই ফর্মুলাটা কেন এরকম হলো সেটারও থিওরি আছে। এখন ফর্মুলা কেন এরকম হচ্ছে এটাকে আমি বোঝাবো, নাকি আপনারা এভাবে মনে রাখতে পারবেন? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। আপনারা যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ করেছিলেন, ওখানে আপনারা মনে আছে কিনা জানি না, জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস মিউ ভাগ সিগমাতে ট্রান্সফর্ম করেছিলেন, মনে আছে এইটুকু? এক্স কে জেড এ কনভার্ট করা হয়েছিল। জি ম্যাম। আচ্ছা, আকরামের ওখান থেকে রিপিট হচ্ছে কথা, ইকো হচ্ছে। হ্যাঁ, তো এক্স ভ্যারিয়েবল থেকে মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে সেটাকে জেড এ ট্রান্সফর্ম করা হয়েছিল। তো এখানে যেটা করা হয়েছে, এক্স বার থেকে জেড এ ট্রান্সফর্ম করা হয়েছে, এক্স বার। আচ্ছা, এক্স বার থেকে জেড এ যখন ট্রান্সফর্ম করা হয়েছে, এক্স বার থেকে এক্স বারের মিন বিয়োগ করা হয়েছে মিউ, আর এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা বাই রুট ওভার এন, সেটা দিয়ে ভাগ করা হয়েছে। তার মানে এক্স বারকে জেড বানানোর জন্য এটা করা হয়েছে। এখন এক্স বারটার কনসেপ্ট একটু আমি বলি, খেয়াল করেন। ধরেন এক্স হচ্ছে আপনাদের এজ, আর এক্স বার হচ্ছে আপনাদের এজ এর গড়। হুম, তো আপনাদের পার্সন টু পার্সন স্টুডেন্টদের এজ কি এক একজনের এক এক রকম না? এক একজনের এজ কি এক এক রকম? তো জি ম্যাম। তো এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, তো আমি যদি সেই ভ্যারিয়েবলটার থেকে তার মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে জেড, মানে স্ট্যান্ডার্ড নরমাল। তো এখন এক্স বারও হচ্ছে কি একটা র্যান্ডম ভেরিয়েবল। কেন? সাপোজ আপনাদের ক্লাস থেকে আমি 10 সাইজের একটা স্যাম্পল নিলাম, সেখান থেকে বয়সের যে গড়টা পাবো, আরেকটা যদি 10 সাইজের স্যাম্পল নেই, সেখানের বয়সের গড় কিন্তু আগেরটার সমান থাকবে না। তার মানে কি হচ্ছে, আপনার এজের যে গড় সেটাও কিন্তু স্যাম্পল টু স্যাম্পল চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এক্স বারো একটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এবং এইটার যদি আমি মানে এটা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, এবং এটার মিন হবে হচ্ছে মিউ, ভ্যারিয়েন্সটা হয়ে যাবে হচ্ছে সিগমা স্কয়ার ভাগ এন। এটা থিওরেম আছে, প্রুফ আছে, কিভাবে কি হয় সেগুলো সবই প্রমাণ করা আছে। আপনাদের যেহেতু ওগুলো লাগবে না, জাস্ট আমি এটা এইভাবে বললাম যে সিগমা ভাগ রুট ওভার এন হচ্ছে এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে যেমন সিগমাটা এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে সিগমা বাই রুট ওভার হচ্ছে এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেই জন্যই এক্স বারের জন্য মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে এটাকে জেড বানানো হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট। ওকে, এতটুকু বুঝলেই হবে। এখন দেখেন, তো জেড টেস্ট স্ট্যাটিস্টিক কিভাবে লেখা হয়েছে, মডুলাসের ভিতরে এটা হচ্ছে এক্স বার, মানে স্যাম্পল থেকে যেই মিন পাবেন সেটা, মাইনাস হচ্ছে পপুলেশন মিন যেটা আপনি টেস্ট করতে যাচ্ছেন সেই ভ্যালু এখানে বসাতে হবে, আর ভাগ হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 90, এই 90 কে রুট ওভার 100 দিয়ে ভাগ করবেন। দেখেন এই যে এই কাজই করেছে। ক্যালকুলেশন কিন্তু একদম সহজ, 2 লাইনের ক্যালকুলেশন, জাস্ট প্রসেসটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন, দুইটা বিয়োগ করে এটা দিয়ে ভাগ করে রেজাল্ট আসে 3.33। এখন এই ভ্যালুটাকে একটা প্রি ডিফাইন্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। তো প্রি ডিফাইন্ড ভ্যালুটা কি? আপনি তো এটা জেড এর মান বের করেছেন, তো এই জেড এর জন্য 5% এরর কনসিডার করলে, মানে আলফার মান যদি 0.05 হয়, তখন এটা ইন্টিগ্রেশন করে আসলে আসে। যাই হোক, আমি এখানে টেবুলেটেড ভ্যালুই বলি, আপনি যেটার সাথে কম্পেয়ার করবেন সেই ভ্যালুটা আসে হচ্ছে প্লাস মাইনাস 1.96। ওকে, এটা সরি। কেমনে ম্যাম? আচ্ছা, আমি বলছি, একটু দেখেন। আচ্ছা, আপনারা এরকম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ দেখেছেন। তো এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটার ব্যাপারটা হচ্ছে এরকম, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জের
পুরাটা কার্ভের প্রবাবিলিটি হচ্ছে 1। তো এর ভিতরে কিন্তু অনেক কনসেপ্ট আছে, আমি একটু সিম্পলেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করেন। আমরা এরর কনসিডার করেছি হচ্ছে 5%, আর তাহলে 5% যদি এরর কনসিডার করি, এই যে দেখেন এখানে যে ব্ল্যাক এরিয়া দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক এরিয়া দুইটা যোগ করলে হবে 5, মানে 0.05 যেটা এরিয়ার বেসিসে। আর ঠিক মাঝখানের এই সাদা অংশ এটা হচ্ছে 0.95, ঠিক আছে? তো এই মাঝখানের এরিয়াটাকে বলা হয় হচ্ছে আপনার নাল হাইপোথিসিসের জন্য অ্যাকসেপ্টেন্স এরিয়া, আর এই দুই সাইডের ব্ল্যাক এরিয়াকে বলা হয় রিজেকশন এরিয়া। তো আপনি যখন একটা জেড এর মান পাচ্ছেন, ওই যে টেস্ট স্ট্যাটিস্টিকের মান, তো ওই রেজাল্টটাকে 5% এরর ধরে, মানে 5% অ্যাকচুয়ালি কি একটা প্রবাবিলিটির মান, এই টোটাল এরিয়া ব্ল্যাক এরিয়া দুইটা যোগ হচ্ছে 5%। তো এই দুই ভাগে যে ভাগ করেছে, ভাগ করার ফলে এই সাইডে আসছে 0.025, এই সাইডেও হচ্ছে 0.025। তো খেয়াল করেন, আপনি তো এক্স এক্সিস বরাবর একটা ভ্যালু নিচ্ছেন, এক্স এক্সিস বরাবর জেড এর ভ্যালু যখন 1.96, তখন এই এরিয়াটার মান হচ্ছে 0.025, ঠিক আছে? একটু আপনাদের জন্য কঠিন মনে হতে পারে, আমি অত ডিটেলসে গেলে অনেক কিছু বুঝবেন না, এই জন্য আমি একটু অল্প করে বলতেছি আর কি। মানে আমি যদি ইন্টিগ্রেশন করি অ্যাকচুয়ালি 1.96 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই এরিয়াটার মান হবে 0.025। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, দুই সাইডে কেন ব্ল্যাক এরিয়া? আমরা যখন টেস্ট করতেছি মিউ ইকুয়ালস টু 1550 আওয়ার্স, অল্টারনেটিভে লিখেছি নট ইকুয়ালস টু 1550 আওয়ার্স, ঠিক না? তো যখন আমরা টেস্ট করছি 1550-এর সমান কিনা, সমান হবে না কি কি ক্ষেত্রে? 1550 থেকে ছোট হলেও সমান হবে না, বড় হলেও সমান হবে না, ঠিক না? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি টেস্ট করতে আছেন মিউ ইকুয়ালস টু 1550 কিনা। এখন আপনি যদি 1550 থেকে ছোট পান, রিজেক্টেড। বড় পাইলেও বলতে হবে কি নাল হাইপোথিসিস রিজেক্টেড। তাহলে দুই সাইডে রিজেক্টেড বলতে হবে, রিজেক্টেড এর ব্যাপার আছে না? ছোটর দিকেও আছে, বড়র দিকেও আছে, নাকি? জি ম্যাম। এই ছোটর দিকে এবং বড়র দিকে থাকার কারণে খেয়াল করেন, 1550 যে আমি বললাম, 1550-এর কিছুটা লেফট সাইড এবং কিছুটা রাইট সাইড আমি বলবো এটা সমান। তাহলে এই যে আমি যখন এটা যে কি বলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে কাজ করলাম, তাহলে এই ধরলাম ফর এক্সাম্পল, ধরেন জিরোর দিকে 1550 আছে, তাহলে এই সাইডে কিছুটা আর এই সাইডে কিছুটা, এইটুকুর মধ্যে আসলেই আমি বলবো যে এটা সমান। আর যদি এর বাহিরে, দ্যাট মিনস এর থেকে বড় অথবা এর থেকে যদি ছোট হয়ে যায়, তখনই আমাকে বলতে হবে এটা সমান না, ঠিক আছে? তাহলে ওই যে আপনি যে খেয়াল করেন, আমরা যে ম্যাথটা করছিলাম, আমি কিন্তু আসলে পার্থক্য নিয়েছি, এই যে পার্থক্যটা 1580 থেকে 1550 30 আওয়ার পেয়েছি, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করলে এটা 3.33 আসছে। তো এই পার্থক্যটাকে আমি কি করছি, এই 1.96 এর সাথে কম্পেয়ার করছি। তো পার্থক্যর মান যদি 1.96 থেকে বড় হয়ে যায়, মানে এই সাইডে যদি চলে যায়, তাহলে আমাকে কি বলতে হবে? নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, কারণ পার্থক্য অনেক বেশি। পার্থক্যটার মান যদি 1.96 থেকে কম আসে, তখন আমাকে বলতে হবে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, তার মানে পার্থক্যটা তেমন সিগনিফিকেন্টলি বড় না। এখন দেখেন 3.33 অবশ্যই কি 1.96 থেকে বড় না? জি ম্যাম। বড় হওয়ার কারণে সেটা কি ব্ল্যাক এরিয়াতে পড়ে যাবে না? জি ম্যাম। জি এই জন্য আপনাকে বলতে হবে কি, ওখানে যে নাল হাইপোথিসিসটা ধরেছেন যে মিউ ইকুয়ালস টু 1550, সেটা রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে আমরা কিন্তু এটা স্ট্যান্ডার্ডাইজ একটা ফরম্যাটে নিয়ে কাজ করছি। প্রথমে পার্থক্য নিচ্ছি, এক্স বারের সাথে মিউর পার্থক্য নিচ্ছি, পার্থক্যটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করছি, হ্যাঁ, একটা মানে ছোট ইউনিট ফরম্যাটে নিয়ে আসতেছি, মানে জেড এ নিয়ে যাচ্ছি। কারণ জেড এর আমরা জানি মিন হচ্ছে 0, আমি গত ক্লাসে বলেছি মিন হচ্ছে 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। তো জেড এ কনভার্ট করার পরে আমি দেখলাম যে পার্থক্যটা একটা ভালো একটা মান আসছে, মানে 3.33। তো এইটাকে এই 1.96 এর সাথে আমি কম্পেয়ার করলাম, কারণ কি ওই যে 5% এরর আমি কনসিডার করি, তো সেইটার বেসিসে
টেবিল থেকে এটার মান আসে মানে এক্স এক্সিস বরাবর এটার মান আসে 1.96। তো আমি আমার ওই পার্থক্যকে 1.96 এর সাথে কম্পেয়ার করব, যদি দেখি যে পার্থক্যটা 1.96 থেকে কম, তার মানে আমাকে নাল হাইপোথিসিসটাকে একসেপ্ট করতে হবে, আর বেশি হলে রিজেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে টু টেইলের জন্য, সরি টু টেইল তো আবার বুঝবেন না, এটা পরে বলতেছি। মানে নট ইকুয়াল অল্টারনেটিভে যদি নট ইকুয়াল সাইন আসে, তখন আমাকে হচ্ছে এভাবে করে কাজ করতে হয়। আর অল্টারনেটিভে যদি লেস দেন অথবা গ্রেটার দেন সাইন আসে, তখন কিন্তু রিজেকশন এরিয়া এক সাইডে চলে যায়। যেমন গ্রেটার দেন এর জন্য আসে হচ্ছে এরকম, রিজেকশন এরিয়া এক সাইডে, গ্রেটার দেন হলে এই সাইডে, আর যদি লেস দেন ফরম্যাটে থাকে তখন হচ্ছে আপনার রিজেকশন এরিয়াটা এই সাইডে চলে যাবে, এই সাইডে। ঠিক আছে, মোটামুটি এটুকু বুঝতে পেরেছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বলেন? ম্যাম এই চ্যাপ্টার বোঝার জন্য অফলাইন ক্লাস দরকার। হ্যাঁ, অফলাইনে আমি ইনশাল্লাহ আমরা যদি নেক্সট উইকে ক্লাস পাই আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। এখন আপাতত যেটুকু পারি আমরা এটুকু একটু বুঝি। হ্যাঁ, এই জায়গায় ম্যাডাম এলিয়েনের মতো লাগতেছে এগুলা, কিসের মতো লাগতেছে? এলিয়েনের মতো ম্যাডাম, অনেক মানে লাগতেছে। আগ্রহ করতে যাইতেছে। এর আগে তো পড়ছি বাট এতটা কঠিন লাগে নাই, মানে এখানে কেমন যেন একটু মনে হচ্ছে যে অনেক কঠিন অথবা ঝামেলাটা হচ্ছে কি, আমি বলি আপনাদেরকে কঠিন কিছুই দেওয়া হয় না। হ্যাঁ, কঠিন কিছুই দেওয়া হয় না। আপনারা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ছেন, একদম সহজ 3টা ডিস্ট্রিবিউশন পড়ানো হয়েছে। আমরা যে ফাংশন পড়ে আসছি, এক একটা ফাংশনই বিশাল বড় বড় ছিল। হ্যাঁ, আর এখানেও যেমন এই যে আপনাদেরকে টেস্টটা পড়াচ্ছি না, এটার মধ্যে অনেক ধরনের কিছু আছে, অনেক কিছু জাস্টিফাই করা যায়, টেস্ট করা যায়। মানে রিয়েল লাইফে যত ধরনের রিসার্চের কাজ হয়, এই রিসার্চের কাজগুলোর যে মানে এভিডেন্সের বেসিসে যখন একটা সত্যতা দেয় যে এটা হবে বা এটা আমরা করব বা এটা ভ্যালিড, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু হেল্প করে, মানে টেস্ট অফ হাইপোথিসিস। এটা ছাড়া আপনি বলতে পারবেন না যে আপনার ঘটনাটা আসলে কতটা ইফেক্টিভ। কারণ যে যাই ক্লেম করুক সেইটাকে আপনার জাস্টিফাই করে দেখাইতে হয় স্যাম্পল ডাটার বেসিসে, যে আমি যেটা বললাম এটা সত্যি বা এটার পিছনে এই লজিক আছে। তো এই লজিক গুলো দেখানোর জন্যই এই চ্যাপ্টারের সাহায্য নিতে হয়। বুঝতে পারছেন? তো এখানেও দেখেন আপনাদের কিন্তু একদম ছোট একটা ভার্সন দেখাচ্ছি, আর অনেক কিছু আছে ভিতরে যেগুলো দেখাই নাই। ঠিক আছে? আর এটা বোঝার জন্য ধরেন এখানে কিন্তু প্রবাবিলিটির কনসেপ্ট আছে। প্রবাবিলিটি থিওরি কোত্থেকে আসছে? এই যে কার্ভটা, এটা পুরোটাই হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ, এবং ভিতরে যে এরিয়াগুলো দেখছেন এগুলো হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের এরিয়া, মানে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রবাবিলিটি কি মানে এক একটা রেঞ্জের মধ্যে এরিয়া মানেই হচ্ছে, মানে আমি আপনাদেরকে তো ম্যাথ করাইছি নরমাল ডিস্ট্রিবিউশনের, তো এরিয়াই কিন্তু এই কার্ভের এরিয়াই কিন্তু প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো অনেক কিছু ইন্টিগ্রেশনের ব্যাপার আছে যেগুলো আসলে আমরা স্কিপ করে গেছি, করি নাই। কারণ কি, আমরা ওই যে টেবিলের হেল্প নিয়েছি। গত চ্যাপ্টারটাতে কিন্তু টেবিল থেকে মান বের করেছিলাম, মনে আছে? মানে গত ক্লাসে। আচ্ছা যাই হোক, আরেকটা ম্যাথ একটু দেখি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে যাচ্ছে না? ম্যাম আজকে আর 2টা ক্লাস করতে দেওয়া লাগে, এই ক্লাস জন্য এটা হয়েছে নাকি হবে সামনে? ম্যাম টানা ক্লাস ম্যাম করতেছি হয়েছে আগে 2টা। ও আচ্ছা আচ্ছা, গ্যাপ থাকার কথা তো। কয়টা থেকে ক্লাস করছেন? 15 মিনিট ছিল ম্যাডাম গ্যাপ, না মানে ধরেন সকালে শুরু হয়েছে কয়টা থেকে ক্লাস? 11:30। ও, টানা চলতেছে। 10টা থেকে 11:30 একটা ক্লাস করছেন, তারপরে? তারপরে 11:30 থেকে ম্যাডাম হচ্ছে 1টা পর্যন্ত, আবার 1টা থেকে 2টা 10। তারপরে ম্যাডাম গোসল করতে গেছি, পরে আইসা দেখি যে আপনি লিংক দিছেন, পরে এই জন্য আর কি জয়েন করতে করতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মাঝখানে তো একটা ব্রেক থাকার কথা। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই কি টাইম অনুযায়ী ক্লাস নিচ্ছে না, যার যার ক্লাস টাইমে? আচ্ছা আচ্ছা, আপনাদের তো আগামী কালকের ক্লাসটা, আপনাদের মানে এইবার যতগুলা ছুটি পড়ছে দেখলাম আপনাদের ক্লাসেই পড়েছে বুধবারে। ম্যাম, হ্যাঁ বলেন। পরীক্ষার আগে আপনার কাউন্সিলিং আওয়ারে একটু দেখায় দিয়েন, নাইলে আর পরীক্ষা পাশ করা লাগবে না। আপনাদের পরীক্ষাই তো 18 তারিখ থেকে, ঠিক না?
জি ম্যাম। হ্যাঁ, 17 একটু তারিখ আগে থেকে। চলে আসেন, ঠিক আছে? কারণ হয় কি, পরীক্ষার আগের টাইম আপনারা যেমন ব্যস্ত থাকেন, আমাদেরও বিভিন্ন ধরনের প্রেশার থাকে। সো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এর আগেই কাউন্সিলিং আওয়ারগুলো যখন আমার আছে না, আপনি আমাকে একটু নক দিয়েন হোয়াটসঅ্যাপে, আমি বলে দিব চলে আসেন, ঠিক আছে? আচ্ছা তবে আরেকটা রিকোয়েস্ট, হ্যাঁ, এটা আমি মানে আমি এভাবে বলবো যে আপনাদের যে সিলেবাস আছে, সিলেবাস অনেক বেশি না, হ্যাঁ, অনেক কমই। সামারি করে পড়েন, পড়লেই বুঝবেন যে সিলেবাস অনেক কম। 40 মার্কসের কোশ্চেন করতে হবে, দয়া করে কেউ সাজেশন চাবেন না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টপিক থেকেই ম্যাথ আসবে, কোনো টপিকই বাদ যাবে না। 40 মার্কসের কোশ্চেন করতে হবে, সো এটা মাথায় রাখবেন। সাজেশন চাবেন না, যা যা ইম্পর্টেন্ট সেগুলো ক্লাসেই বলে দিচ্ছি, এগুলো করতে হবে, এগুলো করতে হবে, দ্যাট মিনস ওখান থেকে কোশ্চেন আসবেই। থিওরির ক্ষেত্রেও বলে দিয়েছি যে কোনটা কোনটা আসে, কোনটা কোনটা আসে না, ঠিক আছে? সো কেউ সাজেশন চাবেন না। আহ, দরকার কোনো টপিক বুঝতে না পারলে সেটা জিজ্ঞেস করেন, আমি বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। ম্যাম এই অনলাইন ক্লাস হয়ে একেবারে সব এলোমেলো হয়ে গেছে। কি পড়ান আপনি, সব মাথার উপর দিয়ে যায় এলিয়েন টাইপ, ওই যে মিরাজ বললো ওই টাইপ আর কি। কনসেন্ট্রেশন দিতে হবে, এটা অনলাইন বলেন আর অফলাইন বলেন, কনসেন্ট্রেশন না থাকলে কোনো ক্লাসই বোঝা যাবে না। আর ম্যাম এই অনলাইনে অনলাইনে কিন্তু এটাই তো কষ্টকর ব্যাপার। হ্যাঁ, কনসেন্ট্রেশন দেওয়াটাই সবচেয়ে মানে কঠিন ব্যাপার। সো ওইটা দিতে পারলে বুঝবেন, না হলে টাফ, এটা ঝামেলা। আচ্ছা, আমি ম্যাথটা আবার একটু বলতেছি, খেয়াল করেন, হ্যাঁ? এই ম্যাথটা আবার একটু বলছি, খেয়াল করেন। ম্যাথগুলা সহজ, কনসেপ্ট কঠিন হলেও ম্যাথ সহজ। এখানে আপনাকে দেখবেন যে মানে স্টেটমেন্টে এভাবে দেওয়া থাকবে, একটা স্যাম্পল ডেটার বেসিসে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স দেওয়া থাকবে। আচ্ছা, তারপর আপনাকে বলবে যে জাস্টিফাই বা টেস্ট করতে একটা লেভেল অফ সিগনিফিকেন্স, এটাও কোশ্চেনে দেওয়া আছে। এটা দিয়ে বলবে যে ধরেন যে যে পপুলেশন থেকে এটা নেওয়া হয়েছে তার মিন এটা সমান কিনা। যেমন এখানে বলছে কি যে টিউবলাইট গুলোর গড় লাইফ টাইম 1550 হবে কিনা, সেটা জাস্টিফাই করেন। তাহলে এটা অ্যাকচুয়ালি পপুলেশন মিনকে রিপ্রেজেন্ট করছে। এটা আপনি জাস্টিফাই করতে আছেন যে টিউবলাইটের পপুলেশন মিন 1550 কিনা, আর স্যাম্পল মিন মানে 100টার উপরে বেস করে তো 1580 পেয়েছেন। তাহলে এখন আপনাকে যখন টেস্ট করতে বলেছে যে 1550-এর সমান কিনা, তাহলে নালে আপনি ধরে নিবেন সমান, অল্টারনেটিভে ধরবেন সমান না। আর লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়াই আছে। আর এখানে যে 1.6 ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এটার টেবিল থেকে বের করতে হয়। আপনাদের যে নর্মাল টেবিলটা করেছেন সেখানে এই মানটা আছে, বাট আপনাদেরকে এখানে যেহেতু দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে জেড টেস্ট, একটা টি টেস্ট। জেড টেস্টের যে টেবিলের মানটা বের করতে হয় সেটা আমি কোশ্চেনে দিয়েই দিব, আপনাদের কষ্ট করে বের করা লাগবে না, কারণ এটা একটু মান বের করতে গেলে অনেকে কনফিউজড হয়ে যায়। সো এই জায়গাটা যেহেতু একটু কঠিন, এটা আমি দিয়ে দিব। বাট টি টেস্টের টেবিল আপনাদেরকে দেওয়া থাকবে, সেখান থেকে মান আপনাকে বের করতে হবে, সেটা আমি পরে দেখাবো। তার মানে এখানে যে 1.96 আছে সেটা আমি কোশ্চেনে দিয়েই দিব। বুঝাতে পেরেছি? যে ভ্যালুটার সাথে কম্পেয়ার করবেন সেটা কোশ্চেনে থাকবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে এখানে আরেকবার আপনাকে একটু বলতেন। আবার বলছি, এখানে আমরা যে এই যে জেড এর যে মানটা বের করি, আচ্ছা একটা মিনিট, আচ্ছা আবার বলছি, দেখেন আপনার কাজ কি, এই দুইটা ডিফাইন করবেন। এটা কোশ্চেনে দেওয়াই আছে, এই যেটা 5%, এই জেড এর মানটা বের করবেন। তো জেড এর মান বের করার ফর্মুলাটা হচ্ছে স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ভাগ হচ্ছে সিগমা বাই রুট ওভার এন। এইটুকু এখানে মনে রাখতে হবে। মনে রাখার পরে স্যাম্পল মিন এক্স বার হচ্ছে এই যেখানে যেটা স্যাম্পল থেকে পেয়েছেন 1580, সেটা লিখবেন। মিউর কোনটা, যেটা সাপেক্ষে টেস্ট করতে চান সেটা সেটা এখানে লিখবেন। আর নিচে সিগমা আসবে কোত্থেকে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 90, স্যাম্পল সাইজ হচ্ছে 100, তাহলে 90 বাই রুট ওভার 100। এই পুরোটা ক্যালকুলেট করে রেজাল্ট আসছে 3.33। আমাকে বলেন এই ক্যালকুলেশনটা কি কঠিন? না ম্যাম। না ম্যাম। এইটুকুই কিন্তু আপনার এখানে কাজ, বাকি সব স্টেপ বাই স্টেপ এমনিতেই চলে আসবে। প্রথমে ধরলেন নাল হাইপোথিসিস, পরে ধরলেন হচ্ছে অল্টারনেটিভ। 5% লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য টেবুলেটেড ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1.96। আপনার মাইনাসটাও লেখা লাগবে না, আমি এই যে 1.96 এটা আমি কোশ্চেনে দিয়ে দিব, ঠিক আছে? এই ম্যাথ আসলে এটা দিয়েই দিব।
আপনাকে জাস্ট কি করতে হচ্ছে, টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা বের করছেন। সেটা কিভাবে? স্যাম্পল মিন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ হচ্ছে স্যাম্পল সাইজ। এই ক্যালকুলেশনটা করে রেজাল্ট আসে 3.33। এই ভ্যালুটাকে আপনি এখন 1.96 এর সাথে কম্পেয়ার করবেন। এখন বলেন 3.33 1.96 থেকে বড় নাকি ছোট? বড় ম্যাম। বড়। বড়। তাহলে আমাদের এখানকার যে ডিসিশন রুলটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিকের ক্যালকুলেটেড মান যদি টেবুলেটেড মান থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। 1.96 হচ্ছে টেবুলেটেড ভ্যালু, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। টেবুলেটেড অথবা ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল ভ্যালু। তো আর এইটাকে যে 3.33 এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় আসে তখন নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিতে হয়। ঠিক আছে, এখানে বড় আসে মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড। দেখেন এই যে কি বলছে, নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আপনাকে যে টেস্ট করতে বলছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে টেস্ট করেন যে টিউবলাইটের গড় লাইফ টাইম 1550 কিনা। তার মানে আপনি পেলেন কি 1550 এর সমান হবে না। সেটা রিজেক্ট করা মানে কি সমান হবে না। এই যে দেখেন লিখেছে কি, হেন্স দ্য মিন lifetime of the tubes produced by the company may not be 1550 hours. আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। নাল হাইপোথিসিস রিজেক্ট মানে 1550 এর সমান না। ওকে, এবার আসেন আরেকটা ম্যাথ নিয়ে আমরা একটু ডিসকাস করি। এই ম্যাথটা নিয়ে একটু ডিসকাস করব। একটা যে আমি একটু মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। A drug manufacturer has installed a machine which filled automatically 5 grams in each file. মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা মেশিন ইনস্টল করা হয়েছে, ড্রাগ ম্যানুফ্যাকচারার কোম্পানি হচ্ছে একটা মেশিন ইনস্টল করেছে। পারপাস হচ্ছে প্রতি শিশিতে 5 গ্রাম করে মেডিসিন ফিল করার জন্য, হ্যাঁ মেডিসিন নেওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা শিশিতে কত গ্রাম মেডিসিন রাখা উচিত? 5 গ্রাম ম্যাম। 5 গ্রাম, টার্গেট 5 গ্রাম, সেটার জন্য মেশিনটা ইনস্টল করা হয়েছে। এখন কি বলা হয়েছে, randomly 10 sample was taken and found to contain 5.02 gram on an average in each file. তার মানে প্রত্যেকটা শিশিতে মানে নেওয়া হয়েছে 10টা শিশি, হ্যাঁ যেগুলোর মধ্যে মেডিসিন অলরেডি নেওয়া হয়েছে। তো এই 10টা শিশিতে গড়ে দেখা গেল মেডিসিন আছে 5.02 গ্রাম। তারপরে কি বলা হয়েছে, এবং সেই শিশিগুলাতে যে মেডিসিনটা আছে সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.002 গ্রাম। এখন আপনাকে লাস্টে কি বলেছে, টেস্ট অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, 5% এরর ধরে টেস্ট করেন ইফ দ্য অ্যাডজাস্টমেন্ট ইন দ্য মেশিন ইজ ইন অর্ডার। মেশিনের যে অ্যাডজাস্টমেন্ট আছে মানে অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কি। আপনার মেশিনটা ইনস্টল করার পারপাসই হচ্ছে কি প্রতিটা শিশিতে 5 গ্রাম মেডিসিন নেওয়া। এখন আপনি 10টা স্যাম্পল থেকে পেলেন কি গড়ে 5 গ্রাম নাই, গড়ে আছে 5.02 গ্রাম, ঠিক আছে, এবং একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 0.002 গ্রাম। এখন আপনাকে কোশ্চেন মানে আপনি যেটা টেস্ট করতে যাচ্ছেন যে মেশিনটা যেই পারপাসে ইনস্টল করা হয়েছে পারপাসটা ঠিক আছে কিনা, মানে মেশিনটার ইনস্টলমেন্টটার মানে বা আমি যদি এইভাবে বলি যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা, মেশিনে কোনো প্রবলেম আছে কিনা। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এখন যেটা করতে হবে সেম ভাবে মেশিনটার অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই কখন বলবো, যদি প্রতিটা শিশিতে 5 গ্রাম করে না থাকে। ঠিক আছে, 5 গ্রাম করে যদি না থাকে তাহলে 5 গ্রামের কম হলেও প্রবলেম, বেশি হলেও প্রবলেম। তাহলে আমার নাল হাইপোথিসিসে হবে কি মিউ ইকুয়ালস টু 5, অল্টারনেটিভ হবে নট ইকুয়ালস টু 5। কেন নট ইকুয়াল টু বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি 5 লাগবে ম্যাম। রাইট, এক্স্যাক্টলি আমার 5 লাগবে, তাহলে নালে যাবে মিউ ইকুয়ালস টু 5, তাহলে অল্টারনেটিভ হয়ে যাবে নট ইকুয়াল। তার মানে কম হলেও প্রবলেম, বেশি হলেও প্রবলেম। ঠিক আছে,
এই দুইটা ক্লিয়ার সবার কাছে, নাল এবং অল্টারনেটিভ? জি ম্যাম। ওকে, এবার আসেন এখানে স্যাম্পল সাইজ আছে হচ্ছে 10। তো আমরা যে টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করি, দুইটা টেস্ট স্ট্যাটিস্টিকের কথা বলেছি, একটা জেড আর একটা হচ্ছে টি। আচ্ছা, তো স্যাম্পল সাইজ যদি 30 অথবা তার থেকে বড় হয় তখন আর জেড টেস্ট ইউজ করি, আর স্যাম্পল সাইজ যদি 30 থেকে ছোট হয় তখন টি টেস্ট ইউজ করি। তো এখানে যেহেতু 10 আছে, এখানে দেখেন টি লেখা হয়েছে, এই যে টি। এখন টি এর যে ফর্মুলা আর জেড এর ফর্মুলা অলমোস্ট সিমিলার। পার্থক্য কোথায়? এই এস এর জায়গায় ওখানে সিগমা ছিল আর এখানে এস আছে। তার মানে যে দেখেন এটা স্পোলিন মাইনাস হচ্ছে পপুলেশন মিন ভাগ হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে আবার ভাগ করছি রুট ওভার এন দিয়ে। এবং এখানেও সেম ভাবে মডুলাস ইউজ করবেন। মডুলাস ইউজ করলে আমাদের অ্যাডভান্টেজটা কি, মানে টি আর জেড এই দুটো হচ্ছে সিমেট্রিক। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি আবার আগের গ্রাফটা একটু দেখাই। এই যে এই গ্রাফটাতে, হ্যাঁ, সিমেট্রিক হওয়ার জন্য যেই প্রবাবিলিটির জন্য এখানে 1.96 পাওয়া গেছে, এক্স্যাক্টলি সেম 0.025 এর জন্য এখানে -1.96। আচ্ছা, একটু খেয়াল করেন, আপনি কোন একটা ভ্যালু, হ্যাঁ, ওই যে জেড ক্যালকুলেটেড যে মানটা আছে সেটা ধরেন আপনি পেয়েছেন 2.6, তাহলে 2.6 1.96 থেকে বড়, বড় হওয়া মানে কি রিজেক্টেড, ঠিক না? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তার মানে এই রাইট সাইডের ডিসিশন হচ্ছে টেবুলেটেড ভ্যালু থেকে যদি ক্যালকুলেটেড বড় হয় তখন আমরা রিজেক্ট করি, বাট লেফট সাইডের ডিসিশনটা কিন্তু তার উল্টা। উল্টা কি? আপনি যদি ধরেন একটা ভ্যালু পেলেন -2.6, তাহলে -2.6 -1.96 থেকে বড় নাকি ছোট? ছোট ম্যাম। ছোট। তাহলে নেগেটিভ ডিরেকশনে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি কি, যে আমার ক্যালকুলেটেড ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালু থেকে ছোট হয় তখন আমরা রিজেক্ট করছি। তাহলে আপনারা কি কনফিউজড হয়ে যাবেন না? রাইট সাইডে বড় হলে রিজেক্ট করি, লেফট সাইডে ছোট হলে রিজেক্ট করি। ঠিক আছে, যেই কারণে আমি বলেছি অলওয়েজ ম্যাথগুলা মডুলাস দিয়ে করবেন, রেজাল্ট তাহলে অলওয়েজ পজিটিভ আসবে। তখন শুধুমাত্র এই পজিটিভ ভ্যালুর সাথে কম্পেয়ার করলেই হবে, নেগেটিভ ডিরেকশনে যাওয়াই লাগবে না। বুঝাতে পেরেছি কেন মডুলাস ইউজ করতে বলেছি? জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে মডুলাস ইউজ করবেন। দেখেন এখানে রেজাল্ট কত আসছে, সবকিছু বসানোর পরে আসছে 31.62। এখন এই ভ্যালুটাকে একটা টেবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। আমি কি বলেছিলাম, আপনাদের যদি জেড এর কোনো ম্যাথ থাকে তাহলে যেই ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে সেটা আমি কোশ্চেনে দিয়ে দিব, বাট টি এর যদি ম্যাথ আসে সেটা আপনাদেরকে বের করে নিতে হবে। এখন কোত্থেকে বের করবেন? এটার হচ্ছে টেবিল আছে, এই যে টি টেবিল এটাকে বলা হয়, টি ডিস্ট্রিবিউশনের টেবিল। আচ্ছা, এখন এখান থেকে মানগুলা বের করার জন্য কোন ভ্যালুর সাথে কম্পেয়ার করবেন, তিনটা ইনফরমেশন লাগে। একটাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, এই যে লাল দিয়ে দেওয়া আছে দেখেন ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এই সাইডে দেখেন দুইটা ইনফরমেশন কি, একটা হচ্ছে আপনার লেভেল অফ সিগনিফিকেন্স এর মান কত আছে, আর আপনার টেস্টটা কি ওয়ান টেল নাকি টু টেল। আচ্ছা, এবার আসেন ওয়ান টেল আর টু টেল কি। আচ্ছা, ওয়ান টেল আর টু টেলটা আমি একটু বলছি। আচ্ছা, ম্যাথটা কোথায় ছিল জানো? আচ্ছা, এখানে। আচ্ছা, অল্টারনেটিভে যদি নট ইকুয়াল সাইন থাকে, রিজেকশন এরিয়া থাকে দুই সাইডে, তাহলে অল্টারনেটিভে নট ইকুয়াল সাইন থাকলে সেটাকে বলা হয় টু টেল টেস্ট। আর অল্টারনেটিভে যদি গ্রেটার দেন অথবা লেস দেন সাইন থাকে সেটাকে বলা হয় ওয়ান টেল টেস্ট। কি বলেছি বলেন তো, বলেন কি বলেছে? টু টেল টেস্ট আর হচ্ছে ওয়ান টেল টেস্ট। যদি নট ইকুয়াল সাইন হয় অল্টারনেটিভে তাহলে এটাকে বলা হয় টু টেল টেস্ট, মানে দুই সাইডে রিজেকশন এরিয়া থাকে। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসিসে লেস দেন অথবা গ্রেটার দেন সাইন থাকে সেটাকে বলা হয় ওয়ান টেল টেস্ট। এখন তাহলে বলেন এই টেস্টটা কি ওয়ান টেল না টু টেল, যেটা আমরা এখন দেখছি? টু টেল ম্যাম। টু টেল। ঠিক আছে, আলফার মানও দেওয়া আছে 0.05% যেহেতু। আর ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি? ডিগ্রিজ অফ ফ্রিডমের ইন ডেপথ আমি যাব না, জাস্ট এইভাবে মনে রাখবেন
আমার যে স্যাম্পল সাইজটা থাকবে সেখান থেকে 1 বিয়োগ করতে হয়। তাহলে এখানে স্যাম্পল সাইজ আছে 10, 1 বিয়োগ করলে কত হবে? 9। 9। 9 তাহলে এবার আমরা একটু টেবিলটাতে যাই। ডিগ্রিজ অফ ফ্রিডম 9 এর জন্য 0.05 এবং 2 টেল, এই যে দেখেন উপর লেখা আছে 0.05 2 টেল। তাহলে 9 এবং 0.05 2 টেলের জন্য কি হচ্ছে, যে দেখেন 2.262। 2.262 এটাই আমার টেবুলেটেড ভ্যালু। দেখেন এখানে এটাই লেখা আছে। এই যে 2.262 প্লাস মাইনাস কেন? সিমেট্রিক হওয়ার জন্য মানে আর 2 টেল যেহেতু এর জন্য প্লাস মাইনাস নিয়েছে। প্লাস মাইনাস না লাগবে না, ডিরেক্ট 2.262 লিখবেন। আর মডুলাস নিলে এই রেজাল্ট পজিটিভ আসবে, আর এটার সাথে এটা ডিরেক্ট কম্পেয়ার করে দিবেন। এখন বলেন 31.62 2.262 থেকে বড় না ছোট? বড় ম্যাম। বড়। বড় হলে রিজেক্টেড নাকি অ্যাকসেপ্টেড? রিজেক্টেড ম্যাম। রিজেক্টেড ম্যাম। এই যে দেখেন লেখাই আছে রিজেক্টেড। তার মানে একটু খেয়াল করেন 5 এবং 5.02 এই দুইটার মধ্যে কিন্তু আসলে তেমন পার্থক্য দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ম্যাম। 0.02 এর পার্থক্য হওয়ার পরেও এটা কিন্তু খুব বড় পার্থক্য এখানে শো করছে। বুঝতে পেরেছেন কেন? কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো অনেক কম। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক কম হওয়ার জন্য ওই যে আমরা বলি না, যে ধরেন আপনারা বলেন বয়সের গড় হচ্ছে 22, আমি পেলাম 21.7। এই পার্থক্যটা আসলে সিগনিফিকেন্টলি বড় কিনা বা ছোট কিনা সেটা আমাকে জাস্টিফাই করতে হয়। তো এখানে দেখেন বেসিক্যালি আমি এট এ গ্লান্স দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে পার্থক্য খুব কম, বাট এটা আমি যখন স্ট্যাটিস্টিক্যালি ডেটার বেসিসে আমি প্রুফ করতেছি সেখানে দেখাচ্ছে কিন্তু পার্থক্যটা আসলে সিগনিফিকেন্টলি অনেক বড়। যে কারণে দেখেন আমার নাল হাইপোথিসিস কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তার মানে মেশিনটার অর্ডার কিন্তু ঠিক নাই। বুঝতে পেরেছেন? জি কার ম্যাম। কোনো কোশ্চেন আছে এখানে? জি ম্যাম। কার কোনো কোশ্চেন? না ম্যাম। ওকে, আরেকটা ম্যাথ একটু ডিসকাস করি, তারপর আজকে ছেড়ে দিচ্ছি আমি। এটা একটু ডিসকাস করব। কি বলেছে? An automobile tire manufacturer company said that the average life of certain grade of tire is 25,000 kilometer. তার মানে তারা ক্লেম করলো তাদের একটা নির্দিষ্ট মানে গ্রেডের টায়ারের আর কি এভারেজ লাইফ হচ্ছে 25,000 কিলোমিটার, মানে এতটুকু পর্যন্ত চলতে পারে বা যেতে পারে হোয়াট এভার। তো এখন একটা 15 সাইজের একটা স্যাম্পল নেওয়া হয়েছে 15টা টায়ারের, এবং সেটা টেস্ট করে দেখা গেল তাদের মিন লাইফ টাইম হচ্ছে 27,000 কিলোমিটার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5,000 কিলোমিটার। আচ্ছা আমাকে একটু একজন বলেন তো এই 5,000 কিলোমিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে কি? ক্লাসে কিন্তু অনেকবার রিপিট করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ কি। না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সর্বনিম্ন না। কে বলতে পারবে? এইটা যে কতবার কোশ্চেন করেছি ক্লাসে। গড়ে 27,000 টিকে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5,000। কে বলতে পারবেন? লাস্ট ক্লাসেও মানে এটা আমি জিজ্ঞেস করেছিলাম। ম্যাম এই যে গড়ের 27,000 থেকে 5,000 বেশি বা 5,000 কম? মানে 5,000 সবগুলো দিকে তো সমান। হ্যাঁ, প্রত্যেকটা 27,000 তো টিকবে না। 27,000 থেকে কম বেশি আছে। 15টা টায়ারের লাইফ টাইম 27,000 থেকে কম বেশি আছে। তাহলে আমি যখন গড়ে বলছি 27,000, তাহলে প্রত্যেকটা টায়ার অ্যাকচুয়ালি 27,000 থেকে আবার যে কম বেশির পরিমাণ সেটা 5,000 কিলোমিটার। ঠিক আছে? তারপরে বলা হলো কি at 5% level of significance is it reasonable to conclude that the average life of certain grade of tire is greater than 25,000 কিলোমিটার? মানে দেখেন কোম্পানি বলেছে 25,000, আপনার স্যাম্পল থেকে আপনি পেলেন 27,000, তাহলে 27,000 আর 25,000 এখানে তো অবশ্যই একটা পার্থক্য আছে। হ্যাঁ, তো আপনি পেলেন বেশি, আপনি স্যাম্পল থেকে বেশি পেয়েছেন। এখন এই জন্য আপনি কোশ্চেন টেস্ট করতে যাচ্ছেন কি
তাহলে কি আসলে যেই টায়ার গুলো আছে সেগুলোর পপুলেশন মিন লাইফ টাইম কি আসলে 25,000 থেকে বড় হবে সিগনিফিকেন্টলি? সেটা আপনাকে টেস্ট করতে বলছে। কোশ্চেনটা কি ক্লিয়ার? কোশ্চেনে প্রবলেম থাকলে জিজ্ঞেস করেন, আমি আবার রিপিট করব। কার কোনো কোশ্চেন নাই? খালিদ বুঝেছেন? ম্যাম আজকে তো বুঝতেছি না, পরে রেকর্ড ক্লাস দেখবো। আমি আবার রিপিট করছি কোশ্চেনটাতে কি বলেছে। একটা কোম্পানি তারা যেই টায়ারগুলা তৈরি করে, তারা ক্লেম করলো তাদের টায়ারগুলা 25,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, সেটা তারা ক্লেম করেছে। আপনি তাদের কথা সত্যি নাকি মিথ্যা সেটা জাস্টিফাই করার জন্য 15টা টায়ার নিলেন। সেই 15টা টায়ারের গড় লাইফ টাইম পেয়েছেন 27,000, এবং প্রত্যেকটা তো 27,000 টিকে নাই, কম বেশি ছিল। তো ওই 15টা টায়ারের উপরে বেস করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছেন 5,000। ঠিক আছে? তার মানে আপনার যে আছে কোনোটা হয়তো বা 20,000 কিলোমিটার গিয়েছে, কোনোটা হয়তো বা 32,000 কিলোমিটার গিয়েছে, কোনোটা হয়তো বা 28,000, কোনোটা হয়তো বা 27,000, এক একটা এক এক রকম। তো গড়ে সেই 15টা টায়ারের লাইফ টাইমের গড় পেয়েছেন 27,000, আর প্রত্যেকটা টায়ারের যে লাইফ টাইম আছে সেটা 27,000 থেকে গড়ে আবার 5,000 করে দূরে আছে, কম বেশি হতে পারে। এখন আপনাকে টেস্ট করতে বলছে যে কোম্পানি যে বললো তাহলে 25,000, তাহলে আপনি তো পেলেন 27,000, তাহলে আসলে কি টায়ার গুলোর লাইফ টাইম 25,000 থেকে বড়? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি পেয়েছেন 27,000, 27,000 তো আসলে 25,000 থেকে বড়। ঠিক আছে? এখন আপনাকে টেস্ট করতে বলছে তাহলে টায়ার গুলার লাইফ টাইম 25,000 থেকে বড় হবে কিনা জাস্টিফাই করেন, যেহেতু আপনি 27,000 পেয়েছেন। কোশ্চেন এখন কি ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, বুঝলে ভালো, না বুঝলে জানি না। আচ্ছা, তো নাল হাইপোথিসিসে আসবে হচ্ছে 25,000-এর সমান, অল্টারনেটিভ আসবে গ্রেটার দেন, যেহেতু বড় কিনা জাস্টিফাই করতে বলছে। তার মানে এটা ওয়ান টেল না টু টেল? ওয়ান টেল ম্যাম। ওয়ান টেল, ওয়ান টেল, ঠিক আছে। ওকে, এবার আসেন টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে। স্যাম্পল সাইজ যেহেতু 15, টি টেস্ট ইউজ করতে হবে। এক্স বার মানে স্যাম্পলের গড় হচ্ছে 27,000, আপনি যার সাপেক্ষে টেস্ট করতে যাচ্ছেন সেটা হচ্ছে 25,000। তাহলে এক্স বার মাইনাস মিউ, এই দুইটার মান জেনে গেলাম। এস এর মান 5,000, আর এন এর মান হচ্ছে 15। সব ইনফরমেশন এখানে ফর্মুলাতে বসালে রেজাল্ট আসছে 1.55। এখন এই ভ্যালুটাকে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য টেবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। তো আমি যে টেবুলেটেড ভ্যালু বের করব সেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 14, যেহেতু 15টা টায়ার, এক বিয়োগ করলে হয় 14। আলফার মান তো 5% আছেই, আর এটা ওয়ান টেল টেস্ট। তাহলে আমি এখন আবার একটু টেবিলটাতে যাই, টি টেবিল। 14 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য 0.05 ওয়ান টেল, 0.05 ওয়ান টেল হচ্ছে এটা, এই যে উপর লেখা আছে 0.05 ওয়ান টেল। তো এটার ভ্যালুটা হচ্ছে 1.761। তাহলে আমাকে এখন 1.55 কে 1.761 এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এবার আমাকে বলেন এই ক্যালকুলেটেড ভ্যালু 1.761 থেকে বড় নাকি ছোট? কিভাবে বড় হলো? 1.55 তো 1.76 থেকে ছোট। ক্যালকুলেটেড ভ্যালুটা 1.76 থেকে ছোট না? জি ম্যাম। জি ছোট ম্যাম। মানে কি? একসেপ্টেড। কি একসেপ্টেড? নাল হাইপোথিসিস 25,000 একসেপ্টেড। যাবে। তার মানে আপনি 27,000 পাওয়ার পরেও বলতে পারবেন না যে লাইফ টাইম আসলে অনেক বড়। বুঝে গিয়েছে? এই যে লেখা হয়েছে কি, হেন্স দ্য এভারেজ লাইফ অফ সার্টেন গ্রেড অফ টায়ার ইজ 25,000 কিলোমিটারই। তারা যেটা ক্লেম করছে সেটাই সত্যি। হ্যাঁ, আপনি 27,000 পাওয়ার পরেও আপনি বলতে পারবেন না যে আসলে লাইফ টাইম মানে 25,000-এর থেকে বেশি বড়। বুঝাতে পেরেছি? জি ম্যাম। দেখেন এই যে একটু আগের ম্যাথটাতে দেখেছেন কি 0.02 গ্রাম পার্থক্য ছিল, থাকার পরেও কিন্তু এটা
রিজেক্টেড হয়েছে, অল্প একটু পার্থক্য। এখানে দেখেন কত বড় পার্থক্য, 25,000 27,000, বিশাল পার্থক্য। বিশাল পার্থক্য হওয়ার পরেও কিন্তু আপনার এখানে এভিডেন্স শো করলো কি যে পার্থক্যটা তেমন বড় না। বুঝতে পেরেছেন? জি জি ম্যাম। ম্যাম। ম্যাম এটা কি ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কারণে হ্যাঁ হ্যাঁ আবার বলেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বড়, এই তাই যে না? এটা, কারণ এটা দিয়ে তো আমরা ভাগ করছি, এটার জন্য কিন্তু রেজাল্টে অনেক বেশি চেঞ্জ আসতেছে। জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা দুইটা ম্যাথ শিখলাম, একটা হচ্ছে জেড জেড টেস্ট, একটা টি টেস্ট। জেড টেস্ট করি স্যাম্পল সাইজ যদি 30 থেকে বড় হয়, আর টি টেস্ট করি স্যাম্পল সাইজ যদি 30 থেকে ছোট হয়। ঠিক আছে, ফর্মুলা দুইটা অলমোস্ট সিমিলার, জাস্ট জেড টেস্টে সিগমা আসে, টি টেস্টে আসে এস। জেড টেস্টের যে টেবুলেটেড মান সেটা আমি কোশ্চেনের মধ্যেই প্রোভাইড করে দিব, ওটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। বাট টি টেস্টে যদি ম্যাথ আসে সেটা টেবিল থেকে টেবুলেটেড মানটা নিতে হবে। আর যেভাবেই নেন কম্পারিজন করার ক্ষেত্রে ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড ভ্যালু থেকে বড় আসে, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হয়, আদারওয়াইজ অ্যাকসেপ্টেড। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আপাতত এইটুকু মনে রাখেন, নেক্সট ক্লাসে আমরা আরেকটু ডিটেলসে পড়বো। ঠিক আছে?